থেকেও তাদের কাছে নাই, যেহেতু আমি দূরে থাকি হাজারো মাইল। দুজন লোক বলে যে তোরা কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আয়। আপনি যে আজকে প্রেস কনফারেন্স করেছেন, আসলে এর উদ্দেশ্যটা কি যদি আমাদের একটু বলতেন? এটার উদ্দেশ্য হচ্ছে আমার মা বাবার উপরে ব্যাকহোম বাংলাদেশে একটি জানলেওয়া হামলা হয়, সেটা সুষ্ঠু বিচার এবং তাদের জানমালের নিরাপত্তার জন্য সরকারের কাছে, প্রশাসনের কাছে আমার দাবি। এটার জন্য তাদের সব কিছু যাতে সুষ্ঠুভাবে হয় বিচার কার্যটা, এটার জন্য এই প্রেস কনফারেন্স আপনাদের সবার মাধ্যমে আমার কিছু জিজ্ঞাসা আছে, এগুলির উত্তর পাওয়ার জন্য সরকারের কাছে। তাদের সাথে গত রবিবার যেটা হয়, একটি জানলেওয়া হামলা হয়, একটি জমি জমা সূত্র ধরে আমার পরিবারের, আমার চাচা, তার 2 ছেলে, তারা মিলে রবিবার দিন রাত 2:30টার দিকে কিছু তাদের সঙ্গী এলাকার যে ক্ষমতাবান লোকজন আছে। কোন রবিবার? এই রবিবারে? যে গত রবিবার 28 তারিখ রাতে দিবাগত রাত 2:30টা থেকে 3টার মধ্যে ঘটনাটা ঘটে। ঘটনাটা যেটা হয় যে রাত্রেবেলা তারা আমার বাড়িতে ঢোকার পরে তারা আমার প্রথমে দাদিকে রাত্রে 2:30-3টার দিকে ধারালো অস্ত্র ধরে তার গলায় এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। হুমকি দিয়ে তাকে তার রুমে বন্দি করে দেওয়া হয় এবং তারপরে তারা আমার মা বাবার রুমে ঢুকে প্রথমে আমার মায়ের উপরে আক্রমণ করা হয়। আমার মা ঘুম থেকে উঠলে, তারপরে আমার বাবা যখন চিৎকার শুনে ওঠে, সাথে সাথেই যে কয়েকজন লোক ছিলেন তাদের মধ্যে একজন গিয়ে আমার বাবার গলার উপরে আঘাত করে এবং তার যান বাঁচানোর জন্য সে তার হাত দিয়ে সেই আঘাতটা ঠেকানোর সময় তার 2 হাতের কোনোয়ে মর্মান্তিকভাবে আহত হয়, সে বিছানায় পড়ে যায়। এবং তারপরে আমার মা বলে যে তোমরা তাকে আঘাত করো না, আমাদেরকে যান ভিক্ষা দাও, এই নাও আলমারির চাবি। এই সব চাবি তারা দিয়ে দেয়, তারা কথা শুনে না, তারা চাবি নেয়। আমার মাকে স্পেশালি বেঁধে ফেলে এবং তার গলায় ধারালো অস্ত্র ধরে রাখে এবং আমার বাবা যেহেতু আঘাতের পর বিছানায় পড়ে যায় এবং সে ওঠার চেষ্টা করে, তখন আরেকজন গিয়ে তাকে এলোমেলোভাবে মাথায়, নাকে এবং আরেকটা আঘাত করে বুকে ওই ধারালো অস্ত্র দিয়ে, দা দিয়ে, তারপরে তার পায়ে কোপ দেয়। এই সময় আমার মা কথা বলতে গেলে তখন আরেকজন সাথে যে ছিলেন সে আমার মায়ের গলায় আঘাত করে কোপ দেয় এবং তারপরে মা মাথা সরায় নিলে সেই কোপটা তার মাথার বাম পাশে লাগে এবং সে তখন ওইভাবে পড়ে যায়। তখন তারা জিনিসপত্র আলমারি খুলে, তারপরে জিনিসপত্র ওখানে কিছু নগদ টাকা পয়সা ছিল 1,02,000 মতো, 11-12 ভরি স্বর্ণ ছিল এবং তারা কিছু কাগজপত্র খুঁজতে থাকে, অনেক ড্রয়ার খুলে তারপরে কাগজপত্র নেয় এবং বাহির থেকে যখন তারা এই ঘটনা ঘটায় তখন বাহির থেকে, পেছন থেকে 2জন লোক বলে যে তোরা কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আয়। যখন এই কথা বলে তখন আমার মা বাবা দুজনে তাদের গলা চিনতে পারে এবং তারপরে যে 2জন তারা ঘটনার সময় জিনিসপত্র নিচ্ছিলেন তখন তারা বলে, তাদের নাম উল্লেখ করে, একজন বলে জুয়েল ভাই, একজন বলে সোহেল ভাই, এটা আমার চাচাতো ভাইদের নাম। তো তারা বলে যে ভাই কাজ শেষ, আমরা 5 মিনিটের মধ্যে বের হয়ে আসি। মানে এই যে তারা কি ঘটনাস্থলে ছিলেন না? আপনার চাচাতো ভাই তারা ওই সময়ে ছিলেন না, তারা ঘটনার বাইরে আমাদের জানালা যে আছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু পর্দার আড়ালে যেটা জানালার পিছনে ছিলেন। আর 2-3জন লোক যারা এই ঘটনার সময় তাদের মুখে কোনো মাস্কও ছিল না। তো আমার মা বাবা দুজনে যদি তাদেরকে দেখতে পারেন তারা 100% তাদেরকে আইডেন্টিফাই করতে পারবে। তো এই ঘটনার পরে তারা দরজা দিয়ে বের হয়ে যায় এবং তারপরে তারা আমার মা বাবা বের হয়ে আসে এবং এলাকার লোকজনের সহায়তায় হাসপাতালে যায়। প্রথমে আমার লোকাল ভুয়াপুরে গেলে তারা তাকে বলে যে না, এটা অনেক বেশি অ্যাটেম্প টু মার্ডার, তোমরা ক্ষত অনেক বেশি, জেলাতে যাও। তখন তারা টাঙ্গাইলে গেলে টাঙ্গাইলের হাসপাতাল থেকে বলা হয় আমরা এটা পারবো না, তখন তারা ঢাকা পঙ্গুতে রেফার করে। তো এখন ওনারা কোথায় আছেন? এখন তারা ঢাকা পঙ্গুতেই আছে। প্রথম চিকিৎসাধীন অবস্থায় আছেন? হ্যাঁ, চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের একটা সার্জারি হয়েছে, আরো 2-1টা সার্জারি লাগবে। তো তাদের অবস্থা খুব একটা ভালো না। এবং এই বিষয়ে কি আপনারা আইনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমরা সাথে সাথে আইনি ব্যবস্থা নেই। যেদিন ঘটনা ঘটে, ঘটনার সময় থানার ওসি এবং মেয়র তারা আসে, তারা সবকিছুই দেখে। অনেক লোকাল সাংবাদিক, টিভি, পত্রিকা সবাই জিনিসগুলি ছাপা হয়, টেলিভিশনেও আসে, পত্রিকাতেও আসে এবং আমরা মামলা দেওয়ার চেষ্টা করি। অলমোস্ট তারা ওই দিন মামলা নেয় না, তারপর অলমোস্ট 4-5 দিন পরে গত শুক্রবারে তারা মামলা নেয়। কোন জায়গায় মামলা দেওয়ার চেষ্টা করেছেন? এটা আমাদের লোকাল থানা ভুয়াপুর থানাতে মামলা দেই। এটা ওসি ফরিদ, ওনার তত্ত্বাবধানে ছিল এবং তারা শুক্রবারে ফাইনালি অনেক চেষ্টার পরে মামলা নিলেও আজকে প্রায় 3 দিন, আজকে সোমবার, ওখানে মামলাতে আসামিদের নাম, ঘটনা সবকিছু বিবরণ করা হয় এবং তারা আসামিরা ঘুরলেও তাদেরকে আটক করা বা তাদের জিজ্ঞাসাবাদ করার কোনো ব্যবস্থাই করা হয় না।
তারপরে তারা আবার ফোন নিয়ে যায়, মা বাবার দুইটা ফোন আজকে পর্যন্ত সচল। তাদেরকে বলা হলেও ফোন ট্র্যাকিংয়ের ব্যাপারে তারা এই ব্যাপারে কোনো সহায়তা করে না। এখন আমি বিদেশে থাকি, প্রবাসে থাকি, একমাত্র বড় ছেলে আমার বোন, তার বিয়ে হয়ে গেছে, ছোট ভাই ঢাকায় পড়াশোনা করে, আমার বৃদ্ধ মা বাবা, আমার বাবা একজন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত এবং আমার মা একজন সরকারি শিক্ষিকা, তারা দুজনেই থাকে, সাথে তার আমার দাদিকে নিয়ে বৃদ্ধ। তো এই সময় আমার মা বাবার জীবনের নিরাপত্তার জন্য আমি প্রবাসে থেকে টাকা পয়সা পাঠাই বা যেটাই বলেন আপনারা, এত কষ্ট করে তাদের যান মাল, নিরাপত্তা, সম্পদের ব্যবস্থা সব কিছু হস্তান্তর করে আসছি সরকার প্রশাসন তাদের উপরে। আমরা যারা প্রবাসী আছি তাদের সব কিছুই তাদের উপরে হস্তান্তর করা, কারণ আমরা প্রতিনিয়ত এখান থেকে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আপনাদের কাছে দাবি, আজকে আমার সাথে ঘটনাটা ঘটছে, কালকে আপনার সাথে হইতে পারে ঘটনাটা। এখানে যদি আইন প্রশাসন যদি এটা সুব্যবস্থা না করে, আমরা কার কাছে যাব, কার কাছে দাবি জানাবো? আইন এই ব্যাপারে কেন আপনাদের মামলাটা নিতে চায়নি বা বিলম্ব করেছে বলে আপনি মনে করেন? এখানে যারা ঘটনাটা ঘটিয়েছে, স্পেশালি যে দুইজন আমি বললাম আগেও যে আমার চাচাতো ভাইরা সোহেল এবং জুয়েল, তারা এলাকার যে প্রভাবশালী ব্যক্তি বলেন বা ওয়ার্ড কমিশনার যে আছেন তার ছোট ভাই, তাদের সাথে হয়তো তাদের একটা ওঠা বসা সবসময় থাকে, ভালো সম্পর্ক, তাদের সাথে ঘোরাফেরা করে, তাদের একটা শক্তি বলেন বা এলাকার একটা শক্তি বলেন, সেই সূত্র ধরেই তারা এই কাজটা ঘটাইছে, যাতে তারা জানে আমি একমাত্র ছেলে, বিদেশে থাকি, আমি কোনো কিছুই করতে পারবো না এখন সাথে সাথে গিয়ে। সো তাদের এই এত কিছুর পরেও তারা জানে যে এখানে যদি তারা আমার মা বাবাকে সরিয়ে ফেলতে পারেন এই ঘটনা থেকে, তাহলে সব সম্পত্তি বলেন যাই বলেন সব কিছুই তাদের দখলে যাবে। যেহেতু আমি একমাত্র ছেলে, বাইরে থাকি, সো আমি থেকেও তাদের কাছে নাই, যেহেতু আমি দূরে থাকি, হাজারো মাইল দূরে। সো প্রবাসী এই সুযোগটা নিয়েই তারা এই ঘটনাটা ঘটিয়েছে।